সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, 4 মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত, তার বাসা পর্যন্ত নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল নামে। ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন তিনি আগের চেয়ে ভালো আছেন এবং জাতির প্রয়োজনে যে কোনো সময় আবার নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন। সব মিলিয়ে আমাদের আজকের আয়োজন বিএনপি চেয়ারপারসনের এই ফেরা রাজনীতিতে কী প্রভাব ফেলবে। আলোচক হিসেবে রয়েছেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর মাহবুবুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। বেগম জিয়া গত 8ই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। আজকে প্রায় 4 মাসের চিকিৎসা শেষে আজ তিনি দেশে ফিরেছেন। তার এই ফেরা রাজনীতিতে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেই বিশ্লেষণে যাওয়ার আগে যে কথাটা বলা জরুরি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার অসুস্থতাগুলো খুবই প্রকট, ভয়াবহ বলা যেতে পারে। ঢাকায় যখন তার চিকিৎসা চলছিল তখন এক পর্যায়ে আমরা শুনেছিলাম যে তার অবস্থা অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং সারা জাতি তাতে প্রচণ্ডভাবে যে একেবারে দুঃখবোধ করেছিল, কষ্টবোধ করেছিল যে এমন একজন নেত্রীকে হারাতে হবে। তা আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা বলবো যে আল্লাহ তাআলার অসীম কৃপায় তিনি অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন। তার এই দেশে ফেরার আগে তার কারাবরণ, তার একাকী জীবনযাপন এইগুলো ছিল এবং এগুলো খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতি ছিল। কারাগারে যখন তিনি ছিলেন নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত পুরাতন কারাগারে। একটা বিশাল কারাগার, সেখানে আর কেউ নেই, আর কোনো বন্দী নেই। একমাত্র বন্দিনী হচ্ছেন বেগম খালেদা জিয়া। এটা শুধু সলিটারি কনফাইনমেন্ট না, তার চাইতেও কঠোর এবং ভয়াবহ, কষ্টকর, বেদনাদায়ক যদি আর কিছু হতে পারে সেটাই তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী হাসিনা সরকার। আমরা ইতিহাসে এইরকম ঘটনা খুব একটা রয়েছে বলে জানি না। একমাত্র ঘটনার কথা যেটা জানি সেটা হচ্ছে জার্মানির স্পান্দো কারাগারে দ্বিতীয় মহাযুদ্ধের পর একজন নাজি ক্রিমিনালকে সেখানে একলা বন্দি করে রাখা হয়েছিল এবং মিত্র রাষ্ট্রগুলোর সেন্ট্রিরা, গার্ডরা পালাক্রমে তাকে পাহারা দিত এবং তিনি একাই সেখানে বন্দি ছিলেন। আমি জানি না সেই দৃষ্টান্তের পুনরাবৃত্তি কেন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটল, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামী জীবনে তিনি কখনোই আপোষের পথে পা বাড়ান নাই। বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ইমেজ, যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির মধ্যে একটা কথা প্রায়শই মিডিয়ায় আলোচিত হয়, পত্রপত্রিকায় লেখা হয়, সাংবাদিকরা বলেন, জনসাধারণ বলে, সেটা হচ্ছে তার আপোষহীনতার ভাবমূর্তি। তার সঙ্গে আরেকটি কথা বলা হয়, সেটা হচ্ছে তার দেশপ্রেম। বিশেষ করে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় এবং ক্ষমতায় না থাকা অবস্থায় এদেশের উপর আধিপত্যবাদের বা হেজেমনির যে করাল গ্রাস, তার বিরুদ্ধে তিনি লড়েছেন এবং অবিরাম সংগ্রাম করে গেছেন এবং এজন্য তাকে অনেক ক্ষতির শিকার হতে হয়েছে। তার উপর যে নিপীড়ন এবং নির্যাতন নেমে এসছে তার একটা বড় কারণ তিনি ছিলেন আধিপত্যবাদ বিরোধী, অর্থাৎ ভারতীয় সম্প্রসারণবাদের বিরোধী। তো এই রকম একটা রাজনৈতিক, যেটাকে বলা হয়
ইমেজের যে মানুষ, সেই মানুষ বিদেশে চিকিৎসার পর তার বিদেশে চিকিৎসা নিয়েও নানান রকম কাহিনী হয়েছে, তাকে যেতে দেওয়া হবে না ইত্যাদি বারবার বলা হয়েছে, আইনে এসব নাই। তারপরে বিগত সরকারের আমলে 22 থেকে 23 বার আবেদন করা হয়েছিল দল এবং তিনি পরিবারের পক্ষ থেকে। শেষ পর্যন্ত যখন দেশে পট পরিবর্তন হলো তখন তিনি গেলেন, এবং সেখানে যাওয়ার পর তুলনামূলকভাবে তিনি অনেকটাই সুস্থ। এবং আমি অনেকটা সুস্থ এই কারণে বলবো যে তিনি লন্ডন পর্যন্ত যাওয়ার যে শারীরিক ধকল বা জার্নির যে ধকল সেটা তিনি সহ্য করতে পেরেছেন। আবার ফিরে আসার সময়ও তার উপর যে ধকল গেছে একটা দীর্ঘ সময়ের, সেটাও তিনি সহ্য করতে পেরেছেন। তবে তার এই মুহূর্তের সার্বিক স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে আমরা খুব বিস্তারিত কিছু জানি না, যেটুকু আমরা তার ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে জানতে পারি। তিনি সক্রিয় রাজনীতি করবেন কি করবেন না এটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। তার শারীরিক অবস্থা সক্রিয় রাজনীতির জন্য তৈরি কিনা সেটাও কিন্তু এখন আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে তার উপস্থিতি অনেকটা বলা যায় যে আমাদের রাজনীতির উপরে একটা বিবেকের, যেটা বলে চোখ, সেই বিবেকের চোখ হিসেবে কাজ করবে। তিনি হয়তো কথা কম বলবেন, বিবৃতি দেবেন না, বক্তৃতা দেবেন না, কিন্তু সংকট মুহূর্তে, প্রয়োজনের মুহূর্তে 2-4 লাইনে জাতির কাছে তিনি তার মেসেজ যেটা স্যার আপনার কাছে আমরা আবার ফিরে আসছি, মান্না ভাই, ঠিক আছে, সেটা তিনি পৌঁছাবেন। এবং আমার মনে হয় জাতির বর্তমান মুহূর্তে, এই মুহূর্তে এই জিনিসটা জাতির জন্য খুবই মূল্যবান, খুবই প্রয়োজনীয়, এবং আশা করি তিনি সেটা যথাযোগ্যভাবে জাতির স্বার্থে তার যে পুঁজি আছে সেটাকে তিনি ব্যবহার করবেন। মান্না ভাই, বেগম খালেদা জিয়াকে আপনার কেমন মনে হলো? আজ প্রথমবারের মতো উনি যখন বাড়ির কম্পাউন্ডে ঢুকলেন, উনি গাড়ি থেকে নেমে হেঁটে ওনার বাসা পর্যন্ত গেলেন, মানে কেমন মনে হলো আপনাকে? দেখুন, ছবিতে দেখে কি বোঝা যায় এটা আমি বুঝতে পারিলাম। উনি যেমন গেছেন আবার ফিরে এলেন, যাবার সময় হুইল চেয়ারে গেছেন, আসার সময় হুইল চেয়ারে আসছেন। ডক্টর জাহিদ বলেছেন যে উনি আগের চেয়ে অনেক ভালো আছেন, এবং তার কথায় মনে হয়েছে যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছেন। হয়তো হয়েছেন, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে আসতে হয়েছে তাকে। লিভার সিরোসিসের যে লিভার ট্রান্সপ্লান্টের প্রতিস্থাপনের বিষয়টা ছিল, সেটি তো করা যায়নি। এখন করা যায়নি মানে এই স্টোরিটাও আমি জানি না। ধরেন লিভার সিরোসিস হলে সেটা ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো চিকিৎসা নাই, তখন তাই শুনেছি। এখন ওই ট্রান্সপ্লান্ট ছাড়াও উনি বাকি সময়টা কি সুস্থ থাকবেন এটাও জানি না। হয় কি, মানে এমনিতেই এই ধরনের মানুষের অসুখ বিসুখ সম্পর্কে অত বেশি পাবলিকলি তো বলা হয় না, কারণ স্পেকুলেশন বাড়ে, ভয় শঙ্কা বাড়ে, এগুলো কারণেও বাড়ে না। ফলে আমাদেরকে অপেক্ষাই করতে হয়, এখন অপেক্ষাই করতে হবে। আমি যেটা দেখছি তা হলো যে উনি নামলেন যে একবার বোধহয় ওই যে আপনার উপরে যে একটা ছাদের মতো সেইতে মাথা বের করা যায় দেখলেন সবার দিকে, কথা কিছু বলেছেন সেরকম দেখিনি। পুরা যাত্রাপথে মানে এয়ারপোর্ট টু হার হাউস উনি কোনো কমেন্ট করেননি, কিচ্ছু বলেননি, কথাই বলেননি। উনি যেটুকু বলার সেটা বলেছেন ডক্টর জাহিদ। ফলে মানে মাহবুল্লাহ ভাই যেরকম বললেন এত দূর জার্নি করে আসতে পেরেছেন, এটা তো নিশ্চয়ই তার একটা সুস্থতার লক্ষণ। কিন্তু উনি অসুস্থ অবস্থায় তো জার্নি করেই গেছেন, এই এয়ার অ্যাম্বুলেন্সে গেছেন, আবার এই এয়ার অ্যাম্বুলেন্সে ফিরেছেন। এয়ার অ্যাম্বুলেন্স তো মানে অনেক আরামদায়ক, আরামদায়ক করতে বলছি অসুস্থ লোকের জন্য। উনি সুস্থ বলছেন, তারপরে এয়ার অ্যাম্বুলেন্সে নিশ্চয়ই যথেষ্ট একটা স্পেশাস জায়গা আছে, শুতে পেরেছেন, মেবি ঘুমাতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, একটা নর্মাল ফ্লাইটের মতো করে উনি আসতে পেরেছেন। ফলে ওটা বোঝার মতো কোনো সুযোগ পাওয়া যাচ্ছে বলে আমি মনে করি। যারা দেখেছেন ওখানে তারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। তবে আপনি যে প্রশ্নটা মাহবুল্লাহ ভাইকে করেছেন সেইটার ব্যাপারে আমার খুব বড় আগ্রহ আছে।
এই যে উনি ফিরে এলেন, এতে আমি খুব খুশি। খুশি মানে ইজ নট দ্যাট যে ওনাকে আমি খুব পছন্দ করি তাই উনি ফিরেছেন আমি খুশি হয়েছি, এটা নয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, থেকে পছন্দ করি বা না করি, আমি মনে করি বর্তমান সময়ে উনি যদি এমনকি অবস্থানও করেন, থাকেনও যদি, যেমন উনি ঢাকা আছেন, তাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব তো আসেননি, উনি কবে আসবেন সে সম্পর্কে আমরা জানিও না। 5 আগস্টের পরে, এই নতুন সরকার ক্ষমতা নেবার পরে বলছি, দেশে কিন্তু অনেক কিছুই হচ্ছে যেটা হবার কথা না। যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো জড়িত আছে। বহু জায়গাতে বিএনপির নামে অভিযোগ হয়েছে, বিএনপির নিজেদের মধ্যে মারামারিতে কয়েকজন মারা গেছে, পত্রিকাতে খবর ছাপা হয়েছে। এগুলো খুবই অ্যালার্মিং মনে করি আমি। কারণ বাস্তবটা হচ্ছে যে দেশে এখন রাজনৈতিক দল বললে বিএনপি আছে, আরও দল আছে হয়তো, কিন্তু মানুষের চোখে বিবেচনাটা তাদের দিয়েই আছে। এখন সেই দল নতুন বাংলাদেশ গড়বে, সেটাই প্রত্যাশা করবে সবাই। নতুন বাংলাদেশ গড়বার জন্যে নতুন করে দৃষ্টিভঙ্গি নিতে হবে, নতুন করে দলটা সাজাতে হবে, নতুন করে কাজগুলো করতে হবে। তো এটা তো বললেই সাথে সাথে হয়ে যাবে না, এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে করবেন, এবং তার জন্য নেতৃত্বের যোগ্যতা চাই, তার সেই ধরনের কমান্ড ওভার দি পার্টি থাকতে হবে। এটা বেগম জিয়ার আছে। 2 নম্বর হচ্ছে বেগম জিয়ার সততা নিয়ে, তার ধন দৌলতের প্রতি লোভ নাই, এসব ধারণা, কোনো লুটপাট দুর্নীতির অভিযোগ নাই, সব মিলে তার যেটা ইমেজ বা ক্যারিজমা, এইটা দিয়ে তিনি ঢাকায় বসে যদি একদম সক্রিয় রাজনীতি নাও করেন, ঢাকায় বসেই যদি খালি দলটাকে ঠিকমতো দেখেন, আমি মনে করি অনেক বড় মাপের কাজ হবে। এই দিক থেকে ধরেন উনি রাজনীতি করবেন কি করবেন না সেই জবাবটা আমি দিতে পারবো না, এটা অন্যরা ঠিক করবেন। উনি যদি মাঠে নামেন তাহলে এটা অন্য দৃশ্য হবে, কোনো সন্দেহ নাই। আর একটা কথা আমি বলি, এটা আমি জানি না এখন আমার বলার সঙ্গত হচ্ছে কি না, কিন্তু তারপরেও আমি বুঝি বিএনপি সংশয় প্রকাশ করে নির্বাচন সময় মতো হবে কিনা, নির্বাচন ঠিক মতো হবে কিনা। আর খুবই সাম্প্রতিককালের কিছু কিছু আচরণ উচ্চারণ দেশি এবং বিদেশিদের মনে হচ্ছে যে একটা কিছু যেন কোথাও আটকে যাচ্ছে। খুবই স্মুথ মসৃণভাবে সংস্কার হয়ে যাওয়ার কথা, নির্বাচন হয়ে যাওয়ার কথা, এখন সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এখন এমন এমন কথাবার্তা আসছে যেগুলো করে নির্বাচন করবেন, এটা বড় ডিফিকাল্ট হতে পারে, ফলে এরকম সংশয় হচ্ছে। আমি আশা করব এগুলো হবে না, কিন্তু সেই রকম একটা পরিস্থিতি যদি হয় তখন বেগম জিয়া কী করবেন, তার সুস্থ থাকাটাও দরকার। আমি মনে করি যে এরকম একটা সময়ে অত বড় একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার, যিনি খুব নির্মোহভাবে, নৈর্ব্যক্তিকভাবে দলের ঊর্ধ্বে থেকে জনগণ এবং দেশকে ভেবে এটাকে গড়ে তোলবার চেষ্টা করতে পারবেন। সেই হিসেবেও বেগম জিয়ার এই ফিরে আসাকে আমি খুবই ওয়েলকাম করি। আমি মনে করি, আমি যেরকম করে বললাম এরকম করেই যে ওনারা ভাবছেন তাও আমি জানি না, কিন্তু এরকম করে ভাবতে তাদেরকে হবে। পরিস্থিতি সেই দিকে যদি নিয়ে যায় তাহলে তারা সেরকম জায়গায় দাঁড়াবেন, এটা আমি প্রত্যাশা করি। প্রফেসর মাহবুবুল্লাহ, রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের চাপ দিচ্ছে, বেগম জিয়ার এই দেশে ফিরে আসা, সেই চাপ আরো বাড়বে কিনা সরকারের প্রতি? আপনার যে প্রশ্ন, আগে যে বিএনপির অ্যালায়েন্স, তারা আসলে আপনার যে প্রশ্ন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চায়, এর আগে যে প্রশ্ন আপনি মাহমুদুর রহমান মান্নাকে করেছেন তারই আরেকটা পুনরাবৃত্তি। সেটা আপনি প্রশ্ন করেছিলেন যে তিনি রাজনীতি করবেন কিনা, তা আপনি এখন আমাকে প্রশ্ন করছেন যে তিনি দেশে ফেরার পর নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা আছে বা প্রশ্ন আছে, সংশয় আছে, সেটা দূর করার জন্য তিনি কোনো চাপ সৃষ্টি করবেন কিনা, বা তো সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা খুব কঠিন। এবং বাস্তবতাটা, রাজনৈতিক বাস্তবতাটা কি, যারা রাজনীতি করেন তারা সেটা বলতে পারবে। আমি তো আর রাজনীতি করি না, সাংগঠনিক রাজনীতি বলতে যেটা বোঝায় সেই রাজনীতির সঙ্গে আমি নেই। না, দলের বিএনপির মহাসচিব আজকে বলেছেন যে তার এই দেশে ফেরা
গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। এটা সেটা কি কি সেটা তার ভাবনা। এখন গণতন্ত্রের কথা যদি বলেন, তো সেটা আমি একজন একাডেমিশিয়ান হিসেবে আমি বলবো যে গণতন্ত্র এমন একটা বিশাল জিনিস, এমন একটা ব্যাপক ধারণা এবং এমন একটা গভীর ধারণা, যেটা সত্যিকার অর্থে বলতে গেলে পৃথিবীর কোথাও নেই, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও নেই। যেটাকে সত্যিকার গণতন্ত্র বলা হবে সেটা নেই। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেখানেও কিন্তু গণতন্ত্রের পথটা খুব মানে মসৃণ নয়, কণ্টকাকীর্ণ। এবং এখানে একটা বড় বাধা হচ্ছে এখানকার আর্থসামাজিক অবস্থা। এই আর্থসামাজিক অবস্থাই কিন্তু এই বাধাটা তৈরি করে। আপনার এই প্রসঙ্গে একটু তাত্ত্বিক হয়ে যাচ্ছে কথাটা, তবু কথাটা বলতে হবে শিক্ষার জন্য, জানার জন্য। সেটা হচ্ছে ব্যারিংটন মুর নামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। তিনি একটা বই লিখেছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই। সেই বইটির নাম হচ্ছে সোশ্যাল অরিজিন অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি। কোন ধরনের সামাজিক ব্যবস্থায় স্বৈরতন্ত্র বিকশিত হয় আর কোন ধরনের সামাজিক অবস্থায় গণতন্ত্র বিকশিত হয়। তিনি একটা কথা বলেছিলেন শেষের দিকে এসে, সেটা হচ্ছে নো বুর্জুয়া নো ডেমোক্রেসি। অর্থাৎ দেশে যদি কোনো বুর্জুয়া না থাকে তাহলে ডেমোক্রেসিও হয় না। এখন বুর্জুয়া আমাদের দেশে তো আছে, কিন্তু যেই বুর্জুয়া আছে সেটা সত্যিকার ভালো বুর্জুয়া না। এই বুর্জুয়া হচ্ছে লুটেরা বুর্জুয়া, বা যাদেরকে বলতে পারেন লুম্পেন বুর্জুয়া, বা যাদেরকে নানানভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, বলা হয়েছে। কাজেই গণতন্ত্রের পথে আমাদের যাত্রা, এটা দীর্ঘ যাত্রা। এটা শুধু একদিন দুদিনের, এক বছর দু বছরের যাত্রা নয়। এখন গণতন্ত্র বলতে যদি শুধু আমরা একটা নির্বাচন বোঝাই বা নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তন বোঝাই, সেটা গণতন্ত্রের অংশ মাত্র, কিন্তু বৃহত্তর অর্থে সেটা গণতন্ত্র নয়। গণতন্ত্র যদি করতে হয় তাহলে সেই ধরনের আদর্শ গণতান্ত্রিক দলের প্রয়োজন হবে। একটু আগে মাহমুদুর রহমান মান্না যে কথাগুলো বললেন, যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং বিএনপিকে নিয়েই, বিএনপি দলের যে বিভিন্ন সমস্যা হচ্ছে, তার মধ্যে কেউ কেউ দখলবাজি ইত্যাদিতে লুপ্ত হয়ে গেছে, তাদেরকে বিরত করানোর জন্য বা নিরস্ত করানোর জন্য হয়তো বেগম জিয়ার উপস্থিতিটা সক্রিয়ভাবে সাহায্য করতে পারে। বা ওই যে আমি একটু আগে আমার কথার ইয়েতে বলেছিলাম যে তিনি একটা বিবেকের চোখ হিসাবে দলের উপরে কাজ করতে পারেন। যতদিন বাঁচবেন তিনি সক্রিয় রাজনীতি করবেন কি করবেন না সেটা আমার কাছে মুখ্য নয়। আমার কাছে মুখ্য হচ্ছে তিনি, যেহেতু তার একটা বিরাট ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এবং তার উপর মানুষের প্রচণ্ড আস্থা আছে, ভালোবাসা আছে, সেই জন্য তিনি দেশের জন্য মঙ্গলজনক যা কিছু হয় সেটা কালে কালে সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেবেন, এইটুকু অন্তত আমরা তার কাছ থেকে আশা করতে পারি। একেবারে সক্রিয়ভাবে দলের অফিসে বসে তিনি রাজনীতি করবেন সেটা হয়তো তার স্বাস্থ্যে পারমিট নাও করতে পারে। তো সেটা ভবিষ্যতের বিষয়, সেটা দেখার বিষয়। তা আমি এইটুকুই আশা করব যে তিনি যে এসছেন, আসার ফলে আমাদের রাজনীতি নিয়ে নানান রকম প্রশ্নের তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আগেও ছিল, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কারণে এই প্রশ্নগুলো কিন্তু ধামাচাপা দেওয়া ছিল। কিন্তু এখন যেহেতু সবাই কথা বলার সুযোগ পাচ্ছে, সমাবেশ করার সুযোগ পাচ্ছে, মিছিল করার সুযোগ পাচ্ছে, সেহেতু যার যার মনের ইচ্ছার কথা, মনের কথাগুলো সরাসরি বলছে। এখানে দাবি, খেলাফতের দাবি থেকে শুরু করে গণতন্ত্রের দাবি পর্যন্ত বহু রকমের দাবি উত্থাপিত হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের এখনকার বাস্তবতা। এইটাকে একটা সুশৃঙ্খল পথের দিকে নিয়ে আসা বা একটা প্রধান ধারা সৃষ্টি করা এখানে রাজনীতির মধ্যে, সেইখানে বিএনপির একটা বড় দায়িত্ব আছে। সেই জন্য বিএনপিকেও সেইভাবে তার রাজনীতি ঠিক করতে হবে এবং তার জন্য বেগম জিয়ার কাছ থেকে তাদের প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, প্রাইভেটলি হোক অথবা পাবলিকলি হোক, তার গাইডেন্স কিন্তু নিতে হবে। এখনও তিনি দলের চেয়ারপারসন, তিনি চেয়ারপারসনের দলের চেয়ারপারসনের পদ থেকে সরে গেছেন এরকম কোনো কথা, কোনো ঘোষণা কিন্তু নাই। তিনি অসুস্থ ছিলেন। নির্বাচন এবং সংস্কারই শুধু দলগুলোর মধ্যে বিরোধ। এই বিরোধ নিরসনে কোনো না, এটা নিয়ে মানুষের মধ্যে নানান রকম আলোচনা হচ্ছে, সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। যে সংস্কারের কথাটা বলছেন
সংস্কার, কিছু সংস্কার আছে যেটা হয়তো এক্সিকিউটিভ ডিক্লারেশনের মাধ্যমে হয়ে যেতে পারে এবং সবগুলি দল যদি মেনে নেয় সেটা কার্যকর হয়ে যেতে পারে। কিন্তু অধিকাংশ সংস্কার আমার কাছে যেটা মনে হয় যে একটা নির্বাচিত পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে, কারণ তাকে একটা লিগ্যাল কাভার দিতে হবে। সেই লিগ্যাল কাভারের জন্য একটা সংসদ কিন্তু প্রয়োজন, এবং সেই সংসদ গঠিত না হওয়া পর্যন্ত প্রার্থিত কাঙ্ক্ষিত অনেকগুলো সংস্কারই কিন্তু বাস্তবায়িত হবে না। তারপরের কথা আছে, সেটা হচ্ছে আমি করলাম আইনে সংস্কার, তারপরও সেটা টিকে থাকবে কিনা, এবং সেই সংস্কার বিরোধী সামাজিক শক্তি যেগুলোর কথা আমি বলছি সেগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে কিনা, সেগুলো একটা বিরাট প্রশ্ন। যদিও এখন অনেকে বক্তৃতায় বলছেন আমরা এমন একটা ব্যবস্থা করতে চাই যাতে নাকি আর কোনো দিন এই দেশে কি বলে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র ফেরত না আসে, কিন্তু আমার মনে হয় জিনিসটা বলা বড় যত সহজ, করা তত সহজ নয়। এবং সমাজ একটা জটিল বিষয়, সমাজে অনেক রকম শক্তি থাকে, শুধু সমাজ নয়, আমাদের মতো দেশে বিদেশি প্রভুরাও থাকে, বিদেশি শক্তিগুলোও কাজ করে। কাজে সব মিলিয়ে আমাদের যে অভিযাত্রা, সেই অভিযাত্রা কিন্তু সহজ নয়। এই একদিন আগে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে কি বলা হয়েছে যে সংস্কার হতে হবে এবং তারা সরকারের উপর নির্বাচনের জন্য চাপ দেবে, প্রয়োজনীয় সময় দেওয়ার কথা বলেছেন তারা। এই যে বক্তব্যটা একটা ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা শক্তির পক্ষ থেকে এরকম একটা বক্তব্য যখন আসছে, তখন আমাদের দেশের জাতীয় রাজনৈতিক দলগুলো কি করবে? এবং দেখা গেছে যে আমরা আবার অতীতের ইতিহাস ঘেটেই বলতে পারি যে এরশাদের সময়ও তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়াদৌড়ি আমরা লক্ষ্য করেছি। এটা কিন্তু আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে আছে। কাজে সেই কালচার থেকে বেরিয়ে আসারও একটা ব্যাপার আছে। জাতির মধ্যে একেবারে সত্যিকার সার্বভৌমত্বের যে ধারণা, যে আদর্শ, সেটা সঞ্চারিত করা একটা কঠিন কাজ, এবং সেই কাজটা কিন্তু এখন রাজনৈতিক দলগুলোকে করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি মনে করে অতীতের মতো যে কাজটা একটা ইলেকশন করে কোনো রকমে গিয়ে একটা মন্ত্রিসভা গঠন করে একটা পার্লামেন্ট গঠন করে সব কাজ সমাধান হয়ে গেল, গণতন্ত্রের পথ প্রশস্ত হয়ে গেল, সেটা মনে করা সঠিক হবে না। বিশেষ করে বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি নির্বাচনের নামে কি প্রহসন হয়, আমরা দেখেছি দেশ শাসনের নামে যে দুঃশাসন হয়, এগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি দেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করা হয়, জুডিশিয়ারি ধ্বংস করা হয়েছে, আমলাতন্ত্র ধ্বংস করা হয়েছে, পুলিশকে ধ্বংস করা হয়েছে। এগুলোকে আবার একটা গণতান্ত্রিক দেশের উপযোগী করে বিনির্মাণ করা, তৈরি করা, আমার তো অনেক সময় মনে হয় যে পুরনো লোকগুলোকে রেখে দিয়ে বোধহয় খুব বেশি আর সুবিধা হবে না। এই সরকার এসেও নতুন নতুন নিয়োগ দিচ্ছে। আপনাদের এখানে আসার পথে একটা দেখলাম পোস্টার, সেই পোস্টারে একজনকে সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে পোস্টারে লেখা হয়েছে ভারতের দালাল এই সচিবকে প্রত্যাহার করুন। এই রকম একটা অবস্থা, যেটাকে ইংরেজিতে হয়তো ফ্লুইড একটা অবস্থা বলবে, আমার মনে হয় ফ্লুইডের চাইতেও যদি খারাপ কোনো শব্দ বলা যায়, সেই ধরনের অবস্থাটা কিন্তু দেশে বিরাজ করছে। অর্থাৎ অনেকটা ভ্যাপোরাস, মানে বাষ্পীয় অবস্থা, বাষ্পের যেমন তাকে ধরে রাখার কোনো উপায় থাকে না, সেরকম একটা অবস্থা বিরাজ করছে। এইখানে লিডারশিপের, নেতৃত্বের একটা বড় দায়িত্ব আছে, সংগঠনের একটা বড় দায়িত্ব আছে, দলের একটা বড় দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করা খুব সহজ নয়। আমি বেগম খালেদা জিয়ার এই দেশে প্রত্যাবর্তনের এই শুভ মুহূর্তে আমি তার দল এবং তার সমর্থক এবং দেশবাসীর কাছে এইটুকু কথা, একজন নগণ্য নাগরিক হিসেবে এইটুকু বলবো যে আমাদের সামনের দিনগুলো বেশ কঠিন, এবং সেই কঠিন সময়ের জন্য আমাদেরকে সত্যিকার অর্থে আটঘাট বেঁধে প্রস্তুত হতে হবে এবং সকল বিচ্যুতির বিরুদ্ধে প্রস্তুত থাকার জন্য তৈরি হতে হবে। মান্না ভাই, এই সংস্কার এবং নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন, এই দলগুলোর মধ্যে এই বিরোধ কেন? সবাই মিলে তো স্বৈরতন্ত্রকে বিদায় করলেন আপনারা। তার সাথে এটা কোনো যুক্তি ব্যাপার নয়। এই সবাই মিলে স্বৈরতন্ত্রকে বিদায় করলাম, কিন্তু এখন তো ভোট করব, সবাই মিলে তো ভোট করবো না, আলাদা আলাদা ভোট করব, জোটগত আলাদা ভোট করব। ফলে অনেকে যেরকম বলে ওই ঐক্য নষ্ট হয়ে গেলে কীরকম করবে, ভোট করলে তো ঐক্য থাকতে পারে না। ভোটের মধ্যে একটা নীতিগত ঐক্য থাকতে পারে, সেটা আলাদা জিনিস। অত বড় জায়গা আমরা এখনো হয়তো ধরতেও পারি নাই। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন,
আগে সংস্কার না আগে ভোট, মানে এটা একটা প্রশ্নই হওয়া উচিত তাই। সংস্কারটা তো কন্টিনিউয়াস ব্যাপার। আপনি আপনার এই স্টুডিওটাকে প্রতিনিয়তই সংস্কার করতে পারেন, বছর ধরে করতে পারেন। কেউ বলবে নাকি এতটুকু সংস্কার করে আর সংস্কার লাগবে না, আরও নতুন টেকনোলজি আসছে, উন্নত করবেন আপনি। তো সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারটা তাই, কন্টিনিউয়াসলি এটা সংস্কার হবে এবং আরও উন্নত না, হবে। যারা রাজনৈতিক স্টেক হোল্ডার তাদের কাছ থেকে বক্তব্যগুলি আসছে, অনেক দলের কাছ থেকে, যে তারা প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন চাচ্ছে, কেউ না, বলছে সেটা বিচারের জেনেই পরে। তো সেটা জেনেই তো আমি এগুলো বলছি। যারা বলছেন তারা আসলে সংস্কার বুঝে বলছেন না, ভোট বুঝে বলছেন। তাদের কাছে ভোটের হিসাবে এটা মিলছে না, এই জন্যে বলছে। নইলে মনে করেন ডক্টর ইউনূস কি বলেছেন, ন্যূনতম সংস্কার করলে ডিসেম্বরে ভোট হবে, আর যদি বেশি যান তাহলে জুনে জুন হবে। পর্যন্ত। মানে কি, কথাটার ব্যাখ্যা উনি দেননি, যদিও কথা ওই জন্য বায়বীয় হয়ে গেছে। কিন্তু আমি এরকম করে মনে করি মিনিমাম সংস্কারটুকু করবেন যাতে একটা কোয়ালিটি ইলেকশন হয়, সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেই নির্বাচনের ফলাফল সবাই অ্যাকসেপ্ট করে আগামী রাষ্ট্র নির্মাণের জন্য, গণতন্ত্র নির্মাণের জন্য কাজ অব্যাহত রাখতে পারবে। তার জন্য কী কী দরকার আপনি চিহ্নিত করেন। আমাকে যদি বলেন, আমি মোটা দাগে বলবো, পুলিশ ঠিক করেন, ইলেকশন কমিশন ঠিক করেন, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করেন, মিনিমাম 3টা। এখন এটার সঙ্গে যদি আপনি বলেন কনস্টিটিউশনে এই ধারা বদলাতে হবে, আমি নাও বলতে পারি, দরকার নেই, ওটা পরে করব, পার্লামেন্ট যেটা আসবে তারা করবে, আমি এটা বলতে পারি। যদিও যখন কনস্টিটিউশন নিয়ে বিতর্ক হচ্ছে তাতে আমি অংশ নিচ্ছি, বিতর্ক হচ্ছে বলেই আমি মনে করি যে এই ধারাটা বাদ দিলে ভালো হয়, আমি সে মত দিচ্ছি। এটা যদি এখন সবাই একমত হয়ে পরিবর্তন করে ফেলে, আমি তাতে রাজি আছি। ডক্টর ইউনূস এই জন্য বলছেন সবাই যেটাতে একমত হবে, যে যাতে ঐকমত্য হবে সেটার ভিত্তিতে হবে। আপনার ক্রাইসিসটা কোথায় তাহলে আমাকে বলেন। আপনি যদি স্বীকার করেন একটা ভালো ভোট চাই আমি এখন, যত লড়াই হয়েছে শেষ বিচারে কিন্তু দেখবেন এটা এই ভালো ভোটের জন্যই হয়েছে। আপনি হেলথ পলিসি কী করবেন, যেমন গতকালকে একটা হেলথ পলিসি গভর্নমেন্ট প্রকাশ করেছে, আমার ভালো লেগেছে। এরকম আরও যে লেবার পলিসি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেটা আমি মনে করি অ্যামেন্ড করা যায়। হেলথ পলিসি, এডুকেশন পলিসি, লেবার পলিসি, নারী নীতি, সব কিছুই আপনার সংস্কারের মধ্যে আসে। এগুলো করতে থাকেন, এগুলো নিয়ে তো ঝগড়া হবে না, কারণ এর সাথে পলিটিক্যাল পাওয়ার ডাইরেক্টলি রিলেটেড নেই। যেটার সাথে পলিটিক্যাল পাওয়ার ডাইরেক্টলি রিলেটেড আছে সেখানে পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের মধ্যে লড়াইটা করছে, এবং সেই লড়াই করতে গিয়ে কারো ভিন্ন কোনো এজেন্ডা মনে হচ্ছে। এই নির্বাচন যত দেরিতে হয় তত বিএনপি গজবে পড়বে, ভাবছি আমি, দেরি হোক। কেউ মনে করছে যে এই নির্বাচন যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে আমি বেশি অ্যাডভান্টেজ পাবো, আমার মানে ক্ষতি হওয়ার আগেই আমি পোষাতে পারবো। এই হিসাবগুলো তো রাজনীতিতে হবে। কেউ একটা মনে করবে যে এই ফ্যাক্টরের কারণে আমার নির্বাচন তাড়াতাড়ি হলে ভালো, কেউ মনে করবে দেরি হলে ভালো, কেউ মনে করবে দরকারই নেই সে দেশে ভোটে 5 বছরই ইউনূস থাকুক। মানে একেবারে গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে কোনো ভোট ছাড়া ডক্টর ইউনূস থাকুক। কয়েকজনকে আমি জিজ্ঞেস করেছি, আপনারা ইউনূস সাহেবকে চান, উনি যোগ্য লোক, ভালো লোক, সব বিতর্ক মানবার পরেও থাকবেন কীভাবে সেটা বলেন, সেটা কিন্তু বলতে পারে না। তাহলে এই ধরনের কথাকে জায়গা দেওয়ার কোনো অবকাশ নেই। একইভাবে আমি বলি, কেউ যদি বিতর্ক করে আগে সংস্কার না আগে ভোট, এটা কোনো কথা হলো না। ভালো ভোট করতে হবে। আগে যে শেখ হাসিনার মতো ভোট হয়েছে ওইটাও হতে পারবে না। সবাই অ্যাকসেপ্ট করে সেই ভোট, পারলে কালকে দেন। আপনি যদি দেরি করেন তাহলে আপনার জন্য ক্রাইসিস হতে পারে। কীরকম ক্রাইসিস হতে পারে আপনি জানেনই না। একটা মানবিক করিডোরের প্রশ্ন আসছে, তো মানবিক করিডোর এই গভর্নমেন্ট দিতে পারে? কিন্তু গভর্নমেন্ট তো দেওয়ার সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মানবিক করিডোরের ভালো মন্দ আলোচনা হয়নি, জনগণ জানেনি। আপনি দেখলেন কি কোরবানি ঈদে যাওয়ার আগে যাওয়া কত স্মুথ, জিনিসের দাম কমে গেল, আবার দাম বেড়েছে না। এই মানে যেমন বলে না, আয়ু যেন পদ্মপত্রে নীর, মানে কচুর পাতার পানির মতো যেমন আয়ু, মানুষের ব্যক্তিগত রাজনৈতিক জনপ্রিয়তাও এরকম পদ্ম পাতার পানির মতো, কচুর পাতার পানির মতো। তো আজকে ডক্টর ইউনূসকে যেসব কারণে ভালো মনে হচ্ছে 3 মাস পরে ভালো নাও মনে হতে পারে। প্রথম কথা হলো, আমি চাই ডক্টর ইউনূস তার সম্মান নিয়ে থাকুক, সম্মান নিয়ে বিদায় নিক। আমরা এরকম একটা মানুষ পেয়েছি সম্মানী, সারা দুনিয়া সম্মান করে, তাকে আমরা দেশের মধ্যে অপমান করবার তো কোনো দরকার নেই, বিতর্কের মধ্যে ফিরবার তো দরকার নেই। অতএব ভোট দিয়ে দেন। তাকে রাখতে যারা চাইছেন
তারা ভালো করছেন আমি মনে করছি না। ঠিক একইভাবে আমি বলছি এই পরিস্থিতি থাকবে না, আজকের পরিস্থিতি বদলাবেই, সবসময় বদলায়, সময় যেরকম বদলায় মানুষের পরিস্থিতিও বদলায়, সেই কারণে এই জনপ্রিয়তাও এরকম থাকবে না। তখন আপনি কি করবেন? রাষ্ট্র তো একটা সিস্টেমে চলতে হবে, আপত্তিক ঘটনা দিয়ে চলতে পারে না। এই মুহূর্তে একটা অ্যাডহক বেসিসে আপনি করতে পারেন, কিন্তু অ্যাডহক বেসিসটা পার্মানেন্ট বা দীর্ঘস্থায়ী হতে পারে না। আপনি তার প্রপোজাল যদি দেন তাহলে আপনি রাষ্ট্রের ভালো কাজ করছেন না। রাষ্ট্রকে একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসেন, সেই পদ্ধতির মধ্যে আনতে গেলে আপনার ভোট আনতে হবে। অনেকে এরকম বলে না, ভাই ভোট দিয়ে কী হবে, যারা আসবে তারা তো আবার কি জানি করে। যদি করেও তো এই ভোট কতদিন ঠেকিয়ে রাখবেন? 1 বছর রাখলেন, 1 বছর পরে তারা আসবে, 2 বছর রাখলেন, 2 বছর পর তারা আসবে, 50 বছর পরের ভোটে মিশরে মুসলিম ব্রাদারহুড জিতেছে। তো এইখানেও এরকম করে আপনি সময় বাড়লেই যদি মনে করেন যে না ভোটে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, ওরা জিততে পারবে না, এটা নাও হতে পারে। অতএব প্রক্রিয়ার মধ্যে থাকেন। যারা যারা এরকম জিনিস তুলছেন আমি তার প্রতি সমর্থন করছি। সংস্কার আমি 100% সমর্থন করি। বিচার ওই যারা যারা অন্যায় করেছে তাদেরও 100% সমর্থন করি। কিন্তু এই কথা বলে আপনি ভোটটা পিছিয়ে দেবেন, এইটা করতে পারবেন না। বরঞ্চ আপনি ভোটের মধ্যে এজেন্ডা করেন, যারাই জিতুক এই বিচার করতে হবে, সংস্কার এইটা করতে হবে, আপনার এই মানুষগুলোকে পানিশমেন্ট দিতে হবে, চলবে লড়াই। যারা ক্ষমতায় যাবে তারাও এই কাজগুলো ক্ষমতায় গিয়ে না করলে হয়তো দেখবেন 5 বছরের জায়গায় 2 বছরের মাথায় জনপ্রিয়তা হয়। অধ্যাপক মাহবুবুল্লাহ, মান্না ভাই বলছিলেন যে নির্বাচনে একটু অনিশ্চয়তা কাজ করছে। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন প্রলম্বিত করার একটা প্রচেষ্টা আছে কিনা? না, বারবার নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই না। তো সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের এখনকার যে অবস্থা সেটা সম্পর্কে বলতে চাই। সেটা হচ্ছে ওই ইংরেজিতে একটা কথা আছে, ইট ওয়াজ দি বেস্ট অফ দি টাইম অ্যান্ড ইট ওয়াজ দি ওয়ার্স্ট অফ দি টাইম। বাংলাদেশের জন্য এটা একটা বেস্ট অফ দি টাইম, আবার বাংলাদেশের জন্য এটা একটা ওয়ার্স্ট অফ দি টাইম। কী জন্য বলছি বেস্ট অফ দি টাইম? বলছি এই জন্য যে ফ্যাসিবাদ, যে স্বৈরতন্ত্র জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর চেপে বসেছিল, তাকে বহু রক্তের বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে, বহু কষ্টের বিনিময়ে, বহু চোখের পানির বিনিময়ে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি। তো সেই জগদ্দল পাথর সরে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এই মুক্ত বাতাসের ফলে যেটা দেখছি সেটা হচ্ছে, যেটা ওই যে চীনের নেতারাও বলেছিল এক সময়, যে তারা যখন ওপেন আপ করে, মুক্ত করে দেয় চীনকে বাইরের দুনিয়ার কাছে, বলে যে আমরা আমাদের দরজা জানালাগুলো খুলে দিলাম। তো দরজা জানালা খুলে দিলে কি হয়? একটা ঘরে মুক্ত বাতাস প্রবেশ করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু পোকামাকড়, বিষাক্ত জিনিসও চলে আসে। হ্যাঁ, তো বাংলাদেশের অবস্থাটা এখন সেই রকম। তো এই রকম অবস্থাতে রাজনীতি পরিচালনা করার জন্য যেই ধরনের দক্ষতা প্রয়োজন এবং যেই ধরনের, যেটাকে বলে রাজনীতি পরিচালনার জন্য যেই ধরনের কৌশল প্রয়োজন, সেগুলো কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে। আমরা কিন্তু আজকের এই জায়গায় দাঁড়িয়ে 2025 সালের এই জায়গায় দাঁড়িয়ে এখন বুঝতে পারছি যে একটা দেশকে চালানো খুব সহজ নয়। এমনকি একজন প্রফেসর ইউনুসের মতো নোবেলজয়ীর জন্যও কিন্তু কাজটা কিন্তু খুব সহজ নয়। তা আপনি যে নির্বাচন নিয়ে প্রশ্ন করেছেন, নিঃসন্দেহে নির্বাচন হতে হবে। আমরা যদি, কারণ একটা সুষ্ঠু ভালো নির্বাচনের জন্য, যেটা মান্না সাহেব একেবারে আপনার কাছে খুব সবিস্তারে সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে একটা ভালো নির্বাচনের জন্য তো এই লড়াইটা হয়েছে। এই লড়াই অনেক কিছুর জন্য হয়েছে। হ্যাঁ, আয়নাঘরের বিরুদ্ধে হয়েছে, ওই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এর বিরুদ্ধে হয়েছে, জেল জুলুমের বিরুদ্ধে হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই 2014-এর মতো নির্বাচন, 18-র মতো নির্বাচন বা তার পরবর্তীকালে যে নির্বাচন, এই ধরনের নির্বাচনের জন্য, নির্বাচনের বিরুদ্ধেই তো এই অভ্যুত্থানটা হয়েছে। তো সুতরাং আমাদেরকে একটা সুষ্ঠু ভালো নির্বাচন করতে হবে, এবং সেই সুষ্ঠু ভালো নির্বাচন করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন, যেটা মাহমুদুর রহমান মান্না ইতিমধ্যে বলেছেন, আপনার নির্বাচন কমিশন লাগবে, ভালো নির্বাচন কমিশন, এফেক্টিভ, হ্যাঁ, সক্ষম একটা নির্বাচন কমিশন লাগবে, ভালো আমলাতন্ত্র লাগবে। কারণ রিটার্নিং অফিসার কারা হয়? ডেপুটি কমিশনাররা হয়, ডিসিরা হয়, এটা আমলাতন্ত্রের লোক। তারপরে আপনার ভালো পুলিশ লাগবে। এই সব মিলিয়ে আপনার ব্যবস্থাটা তৈরি করতে হবে। আমার মনে হয়
যে আমি যদি অনেস্ট হই, সৎ হই এবং পরিস্থিতির যদি বাস্তবতা সম্পর্কে আমি সৎভাবে আমার মনোভাব ব্যক্ত করি, তাহলে আমি এই কথা বলতে বাধ্য হব যে এখন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র কিন্তু সেইভাবে সংস্কার হয় নাই, পুলিশেরও কিন্তু সেইভাবে সংস্কার হয় নাই, এমনকি নির্বাচন কমিশনে কি হচ্ছে সেটাও কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো এই অবস্থাতে আমার মনে হয় যারা রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছেন তাদের কাছে আমাদের তো আর কিছু বলার নাই, আমরা সামান্য পরামর্শ দিতে পারব, পরামর্শ দিতে পারি কিনা সেই যোগ্যতা আমাদের আছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন। সেটা হচ্ছে যে এই পরিবর্তনগুলোর জন্য যেন তারা কথা বলেন, আর এবং এই পরিবর্তনগুলোর জন্য কথা বললেই যে সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন হতে পারবে, এবং ভালো নির্বাচন হলে জনগণ যাদেরকে চায় তাদের জনপ্রতিনিধি হিসাবে সেই তাদেরকেই নির্বাচন করতে পারবে, এবং তারাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসবে। আর রাষ্ট্র ক্ষমতায় আসার পর তাদেরকে কিন্তু অনেক কাজ করতে হবে। এবার কিন্তু তাদের উপর অতীতের চাইতে অনেক বেশি দায়িত্ব অর্পিত হচ্ছে। সেটা হচ্ছে অনেকগুলো সংস্কারের কথা আছে, স্বাস্থ্য নিয়ে সংস্কারের কথা আছে, শিক্ষা নিয়ে সংস্কারের কথা আছে, নারী নিয়ে সংস্কারের কথা আছে, অনেক কিছু নিয়ে, শ্রমনীতি নিয়ে সংস্কারের কথা আছে, নানা বিষয়, কনস্টিটিউশন নিয়ে সংস্কারের কথা আছে। একটা বড় জিনিস সংবিধান, এটা একটা সাংঘাতিক বিশাল জিনিস। তো এই সব নিয়ে আছে, তো এগুলো নিয়ে তো তাদেরকে কাজ করতে হবে। সেই জন্য সামনের দিনগুলো যে দায়িত্ব এবং সেখানকার যেটাকে বলা হয় যার জন্য যে প্রস্তুতি, প্রিপারেশন, এটা অনেক বেশি প্রিপারেশনের প্রয়োজন হবে। সাংবিধানিক পরিবর্তনগুলোর যে সাংবিধানিক পরিবর্তন এগুলো নিয়ে তো আসলে দলগুলোর মধ্যে বড় বিরোধ। আমার একটা ব্যক্তিগত মত আছে, এটা আপনারা পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। আমি 72 সালে সক্রিয় রাজনীতি করতাম, আমি ন্যাশনাল পার্টি মানে সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলাম। তখন মৌলানা ভাসানীর নেতৃত্বে আমরা বলেছিলাম যেভাবে সংবিধান প্রণয়ন করা হচ্ছে সেটা একটা স্বাধীন দেশের উপযোগী সংবিধান নয়। কারণ সংবিধানটা প্রণয়ন করছেন কারা? পাকিস্তান সংসদের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন এবং অর্থাৎ তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য নির্বাচিত হয়েছে, তাদেরকে দিয়ে সংবিধান প্রণয়ন করা হচ্ছে। সেই জন্য আবার অনেকেই বলেছেন 72-এর সংবিধান সম্পর্কে যে এটা একজন ব্যক্তিকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছে। সেই ব্যক্তিটি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। অর্থাৎ উনি যখন আছেন তখন নানান সীমাবদ্ধতা থাকলেও সেগুলি আমরা খুব সহজে উতরায়ে যেতে পারবো, হ্যাঁ, সেগুলো সমাধান আমরা করতে পারবো। কিন্তু এখন এই দেশের জন্য এমন একটা সংবিধান দরকার, যেই সংবিধান মানে কোন ব্যক্তি ক্ষমতায় আছেন বা কোন ব্যক্তি ক্ষমতায় নেই, কোন দল ক্ষমতায় আছে বা কোন দল ক্ষমতা নেই, তা সত্ত্বেও জাতিকে একটা সুষ্ঠু অবস্থার মধ্যে, হ্যাঁ, একটা কারেক্ট স্ট্যান্ডিংয়ের মধ্যে রাখবে এবং কোনো দিকে বিচ্যুত হতে দেবে না, সেই ধরনের একটা সংবিধান প্রণয়ন আমাদের জন্য দরকার। এবং যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানে তো বহু জঞ্জাল প্রবেশ করেছে, একটা দুটা জঞ্জাল না, বহু জঞ্জাল প্রবেশ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের যে একটা আইন ছিল নির্বাচনকালীন, সেটা পর্যন্ত বাতিল করা হয়েছে। এরপরে আরও বহু জিনিস ঢুকেছে। পার্লামেন্ট দিয়ে জুডিশিয়ারিকে শাসন করার যে ব্যবস্থা, সেটা চালু হয়েছিল। তো এই ধরনের অনেক কিছু হয়েছে। তো সুতরাং মানে কাজ আমাদের, যেটাকে বলা হয় সামনের এজেন্ডা, সামনের যে কর্মসূচি, সেটা অনেক বিশাল এবং বিরাট কর্মসূচি। মানে সেগুলো কি নির্বাচন আগে করা সম্ভব স্যার? হ্যাঁ, এগুলো কি নির্বাচন আগে করা সম্ভব? না, এগুলো তো নির্বাচন আগে করা সম্ভব না। এগুলো আমি তো আগেই বলেছি, আমি তো বলছি যে কতগুলো জিনিস আছে যেটাতে সংবিধান লাগবে, সংসদ প্রয়োজন হবে। সংসদ ছাড়া এগুলো নিয়ে তো স্যার বিরোধ, কেউ চাচ্ছে এই জন্য গণপরিষদ নির্বাচন। রাজনীতিবিদরা তর্ক করার সময় দুর্ভাগ্যটা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে যে নির্বাচন সংস্কার এই একটা যেটাকে বলে এক ধরনের ডাইকটমি সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ, তো একটা ডুয়ালিটি সৃষ্টি করা হয়েছে। এই ডুয়ালিটির তো প্রয়োজন ছিল না, হ্যাঁ। তারা পরিষ্কার বলতে পারেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনের জন্য যত সংস্কার প্রয়োজন, যা যা প্রয়োজন, সেই সংস্কারগুলো করে আমাদেরকে, জাতিকে একটা সুস্থ ভালো নির্বাচন উপহার দেন, যাতে আমরা ভোট দিতে পারি এবং আমাদের মত আমরা স্বাধীনভাবে প্রকাশ করতে পারি, এই ধরনের একটা জিনিস। তো দুর্ভাগ্য বলছে এই যে একটা বাইনারি চয়েসের যে ধূম্রজাল তৈরি করা হয়েছে, এর ফলে হচ্ছে কি বিভ্রান্তি আরও বাড়ছে। মনে হচ্ছে সারা জাতি আমরা খুব বিভক্ত হয়ে গেছি। আমরা বোধহয় একজন যেটা চাই অন্যজন সেটা চাই না, অন্যজন যেটা চাই আমি সেটা চাই না।
আমি কি সংস্কার চাই না? নিঃসন্দেহে আমি সংস্কার চাই। আমি কি গণতন্ত্র চাই না? নিঃসন্দেহে আমি গণতন্ত্র চাই। আমি কি নির্বাচিত সংসদ চাই না? নিঃসন্দেহে আমি নির্বাচিত সংসদ চাই। কিন্তু সেই কথাগুলো কিভাবে আমি বলবো, সেটা আমার মনে হয় আমাদের এখানে একটা মানে আর্টিকুলেশনের সমস্যা আছে। মানে কি ভাষায় জিনিসটা তুলে ধরবো মানুষের কাছে, সরকারের কাছে, যারা ক্ষমতায় আছেন তাদের কাছে, এবং বিশ্ববাসীর কাছে। আমাকে বিশ্ববাসীর কাছেও তুলে ধরার একটা ব্যাপার আছে। হ্যাঁ, বাংলাদেশে কিছু করতে গেলে যে খালি বাংলাদেশ নিয়ে আমরা করতে পারবো তা না, সমগ্র বিশ্বও কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের দিকেও চেয়েও আমাদের কথা বলতে হবে। তো সুতরাং মানে আমার মনে হয় যে এইখানে নির্বাচন নিয়েও কোনো বিরোধ নাই, তারপরে সংস্কার নিয়েও কোনো বিরোধ নাই। বিরোধটা হচ্ছে আমার মনে হয় অনেকটা মনস্তাত্ত্বিক। মানে ওই যে বনের বাগে খায় না মনের বাগে খায়, একটা কথা আছে। বাংলাদেশের রাজনীতিতে বোধহয় এখন মানে বনের বাঘের চাইতে বনের বাঘের ভয়টা বেশি হয়ে গেছে। এটা যদি না আমরা পরিহার না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা কৃত্রিম বিরোধ, যে বিরোধটা হওয়ার কথা ছিল না, সেই বিরোধটা হয়ে যাবে। এইটা নিয়ে আমি শঙ্কিত। অন্তত একজন মোটামুটি দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বয়স থেকে আমি বলছি যে আমরা যেন সেই পথটা না পাড়াই, সেই পথে যেন আমরা না যাই। মান্না ভাই, আপনি বলছিলেন যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন, মানে যেগুলো নির্বাচনের একটা ভালো নির্বাচন করার জন্য যেসব সংস্কারগুলো, সেগুলা বাকিগুলো আসলে আপনারা কমিটমেন্ট দিচ্ছেন যে এগুলা আপনারা ক্ষমতায় গেলে বা নির্বাচিত সংসদ পরে এটা বাস্তবায়ন করবে। কিন্তু আমরা দেখেছি যে 90-3 জোটের একটা রূপরেখা তৈরি হয়েছিল, সেটি অনেকটা কিছুটা বাস্তবায়ন হয়েছে, অনেকটা বাস্তবায়ন হয় নাই। তো এই যে জাতীয় সনদের কথা বলা হচ্ছে, এটা যে পরবর্তীতে বাস্তবায়ন হবে, এটার নিশ্চয়তাটা কি? তো এই একই কথা হলো যেটা বাবুল্লাহ ভাই বললেন, মনের বাগে খায় না, মনের বাগে খায় না, মনের বাগে খায়। এই সংশয় তো আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু করবে কে? আপনি আমাকে অবিশ্বাস করছেন, ওনাকে বিশ্বাস করছেন কিসের ভিত্তিতে? আপনাকে প্রক্রিয়ার মধ্যেই জিনিসটা আনতে হবে। এইটা আমাদের দেশে হয়তো বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে। আজকে যে কাজটা তিনি করছেন না, কালকে সে কাজটা করবেন। ভাবতে পারেন বিএনপির মতো দল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাদ দিয়ে সংসদীয় পদ্ধতিতে গেছে তো আন্দোলনের রেজাল্টে। আমাদের এখানকার 3 জোটের একটাই ছিল। হ্যাঁ, তাদের পক্ষে তো এটা অকল্পনীয় ছিল, কিন্তু করেছে তারা। তত্ত্বাবধায়ক সরকারও করেছে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারও করেছে। তো হয় কি, পরিস্থিতি এখানে নিয়ে যায়, জনগণই নিয়ে যায় রাজনৈতিক দলগুলোকে। জনগণই তো বড় শিক্ষক। আপনি যখন বলছেন ওরা যদি না করে, আচ্ছা না করলে আপনি কী করবেন? এখন করতে পারবেন? এখনও তো করতে পারছেন না। আপনি কি জোর করে চাপিয়ে দেবেন? জোর করে চাপিয়ে দেবেন যে ওরা যখন আবার ক্ষমতায় যাবে তখন বদলে দেবে। তাহলে এই বিতর্ক করবার কোনো মানে নাই। বরঞ্চ তাদের উপরেই আপনি নৈতিক চাপ, রাজনৈতিক চাপ তৈরি করেন, যাতে তারা এটা করতে বাধ্য হয়। এখন ধরেন বাংলাদেশে তো আমরা বাংলাদেশের মানুষ সব সামরিক আইনে আসতে খুশি হয়। ইউরোপে যান অথবা আমেরিকাতে গিয়ে বলেন, ভাই তোমাদের এখানে কিন্তু কালকে মার্শাল ল হবে, ওই লোক আপনাকে পাগল মনে করবে। ওখানে আবার মার্শাল ল আসতে পারে। কালচার এমন জায়গায় গেছে, মানুষের চিন্তা, মানুষের মনন এমন জায়গায় গেছে, মার্শাল ল তাদের বিবেচনার মধ্যেই নাই। ঠিক একইভাবে ধরেন, আমি এরকম একটা ঘটনা জানি, যাকে বলা হয়েছিল, তুমি জানো আমাদের প্রফেট কোনোদিন মিথ্যা কথা বলেনি। তো যাকে বলেছে সেই মেয়ে বলেছে, হতেই তো পারে, কিন্তু তুমি কি মনে করো আমি মিথ্যা কথা বলি? আমি কখনো মিথ্যা কথা বলি না। এরকম হতে পারে? ধরেন প্রফেট তো প্রফেটই, সাধারণ মানুষ কেউ মিথ্যা কথা বলে, এরকম থাকতে পারে না। তা আমাদের মধ্যে কি এরকম মানুষ হতে পারে না, যেই মানুষ কমিটমেন্ট রাখবে? আমাদের পলিটিক্যাল লিডার কি তাদের কথা রাখতে পারে না? তারাও তো মানুষ, আমিও মানুষ। আমি যে মানুষ, ওই মানুষ রাজনীতিবিদকে অবিশ্বাস করছি, তার মনে করা দরকার আমি মানুষ, উনি মানুষ। আমি আমার উপর আস্থা রাখলে তার উপরেও আস্থা রাখা যাবে। আর আস্থা না যদি রাখেন, আপনার কাছে বিকল্প নেই তো। আপনি এখন কোনোভাবেই একটা অফিসিয়াল অর্ডার দিয়ে, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে চেঞ্জ করে দিয়ে রাখতে পারবেন না। আপনি যে ইনডেমনিটি করেছিলেন, ইনডেমনিটি রাখতে পারেন নাই। তাহলে এইখানে এরকম একটা চেঞ্জ করে রাখবেন কীরকম করে? আর একটা জিনিস আছে, ধরেন কনস্টিটিউশনের চেঞ্জের ব্যাপারটা বাদ দেন, বাকি শিক্ষা, স্বাস্থ্য আর যেগুলো আছে, এইসব সংস্কার তো এর কোনো বিরোধ এগুলো করেই ফেলতে পারে। এখন সেই লাইনে যাচ্ছি না আমরা। অধ্যাদেশের মাধ্যমে করা যায় এগুলা? হ্যাঁ, করা যায় তো। এখন যে প্রস্তাবটা দিয়েছে 5% জিডিপির স্বাস্থ্য খাতে দেন, বা 15 বা 27% কত জানি জাতীয় বাজেটের
এইটা স্বাস্থ্য খাতে দিতে হবে। যাই করেন এরকম করে একটা হেলথ পলিসি তো হতে হবে যাতে মানুষের হেলথ এনশিওর্ড হয়। একটা ব্যবস্থা হতে হবে যাতে শিক্ষা আপনি সবার কাছে দিতে পারেন। তো ওইটুকুর জন্য আপনি তাকে বিশ্বাস করবেন না। সরকারকে যদি বিশ্বাস না করেন তাহলে সরকারের বাইরে যারা তাদেরকে বিশ্বাস করলে সেটা কার্যকরী তো হবে না। এইটা সবাইকে বুঝতে হবে আমি মনে করি। মাহবুবুল্লাহ স্যার, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, আপনাকে দিয়ে আলোচনা শেষ করছি। শেষ প্রশ্ন, নির্বাচন কবে দেখছেন আপনার দৃষ্টিতে, কবে নির্বাচন হতে পারে? দেখুন, এই প্রশ্ন তো আবারও বলছি, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার পড়ার পর আমার মনে হয় মানুষ, শ্রোতারা ডিসেম্বর, জুন এমন নিশ্চয়ই- একটা বিতর্ক আছে। হ্যাঁ, তো নির্বাচন, আমি মনে করি না নির্বাচন ছাড়া এই দেশ থাকবে। এই দেশে অবশ্যই একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে পরিহার করার, এড়িয়ে যাওয়ার ক্ষমতা এখানে কারোর নাই, এটাই আমি বিশ্বাস করি। এবং এই দেশে নির্বাচন অবশ্যম্ভাবী, তবে কবে কোন মাসে হবে সেটা আমার পক্ষে বলা কঠিন। তো এইটুকু বলতে পারি, নির্বাচন ছাড়া আর বিকল্প নাই। আর যারা ভাবছেন যে নির্বাচন না করে কোনো একজন 5 বছর 10 বছর থাকবেন, দেশটাকে একেবারে সোনার দেশ বানিয়ে যাবেন, তো এই ধরনের চিন্তাভাবনাগুলো খুব সুস্থ মস্তিষ্কের চিন্তাভাবনা বলে আমার কাছে মনে হয় না। অশেষ ধন্যবাদ প্রফেসর মাহবুবুল্লাহ এবং মাহমুদুর রহমান মান্না। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সংলাপ প্রতিদিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।